এই ইউনিটে আমরা ইউনিট 20-এ আমরা ট্যাগ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। এসএসসি এক্সামে ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন আসে, 9 এবং 10-এ সবগুলা পরীক্ষাতেই ট্যাগ কোয়েশ্চন থেকে প্রশ্ন থাকে। এখানে স্টুডেন্টরা খুব ইজি তাদের মার্কস তোলার একটা সুযোগ। এখানে দুর্বল ভালো সব স্টুডেন্টরাই এখানে একটা ফুল মার্কস তোলার একটা ইচ্ছা পোষণ করে, কারণ ইংলিশে মার্কস পাওয়ার যে ইজি কয়েকটা ক্ষেত্র, এর মধ্যে ট্যাগ কোয়েশ্চন একটা। তারপরেও ট্যাগ কোয়েশ্চনের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, এটা যদি আমরা না জানি, আয়ত্ত না করি, তখন দেখা যাবে যদিও এখানে মার্কস পাওয়াটা অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমের তুলনায় সহজ, তারপরেও এখানে মার্কসটা আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আমরা ট্যাগ কোয়েশ্চনের যে কী কী কারণে মার্কস ছুটতে পারে, কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, আমরা এখানে আলোচনা করে নেব। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। এখানে যে বোর্ডের যে বিভিন্ন সালের প্রশ্ন, এগুলো আমরা নিয়ে আসছি উদাহরণ হিসাবে। আমরা এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের এসএসসি পরীক্ষায় ট্যাগ কোয়েশ্চন থেকে যে মার্কসটা, এটা আমরা ইজি আসতে পারবে। আমরা এখন দেখি পরে কি আছে, কি কি কারণে ট্যাগ কোয়েশ্চনের মার্কসটা আমাদের হাতছাড়া হতে পারে বা কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা দেখে নেই যে ট্যাগ কোয়েশ্চনটা কি, আমরা একটু জেনে নেই, তখন আমাদের ট্যাগ কোয়েশ্চন আনসার করার যে ওয়েটা, এটা আমাদের জন্য আরো সহজ হবে। ট্যাগ কোয়েশ্চন হলো বাক্যের শেষে যোগ হওয়া ছোট প্রশ্ন, যা দিয়ে সম্মতি বা নিশ্চিতকরণ চাওয়া হয়। আমি একটা বাক্য বললাম, বাক্য বলার পরে আমি যদি যার যার উদ্দেশ্যে বাক্যটা বললাম তার কাছে যদি আরেকটা ছোট প্রশ্ন করে দেই যে আমি যে কথাটা বললাম এটা ঠিক আছে কিনা, হ্যাঁ, তখন তার কাছ থেকে একটা সম্মতি পাওয়া যায়। এই সম্মতিটা পাওয়ার জন্য আসলে ট্যাগ কোয়েশ্চন ব্যবহার করা হয়। এক ধরনের ছোট প্রশ্ন ব্যবহার করা বাক্যের পরে, যে বাক্যের পরে এই প্রশ্নটার কারণে অপোজিট ব্যক্তি থেকে একটা সম্মতি বা একটা উত্তর আসে, যা দিয়ে আমার বাক্যটাকে সত্য প্রমাণ হয় আরেকজন ব্যক্তি দ্বারা, বা আরেকজন ব্যক্তির সম্মতি আদায় করা হয় আমার বাক্যটার মধ্যে। এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। এটা মনে রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চন হলো বাক্যের শেষে যোগ হওয়া ছোট প্রশ্ন, যা দিয়ে সম্মতি চাওয়া হয়। এটা কি ধরনের হয় সাধারণত আমরা দেখি, প্রথমে থাকে স্টেটমেন্ট, যে বাক্যটা আমি বলি, তারপরে এই বাক্যটার পরে এখানে একটা কমা থাকবে, এই যে এখানে কমা, এই কমাটা থাকবে, এই যে এখানে এই কমাটা থাকবে। এই কমার পরে এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে, যদি নাবোধক বাক্য হয় তাহলে হাবোধক অক্সিলারি ভার্ব, হাবোধক বাক্য হইলে নাবোধক অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ওই যে নাউনটা থাকবে এই নাউনের প্রনাউনটা বসে, তারপর এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট আছে শুধুমাত্র আনসারটা দিয়ে দেয়, এটা দিলে কিন্তু মার্কস কাটা যাওয়ার সম্ভাবনা আছে। অনেক টিচার মার্কস নাও দিতে পারে। অনেকে শুধুমাত্র আনসারটা দেওয়ার কারণে অক্সিলারি ভার্বের যে প্রথম অক্ষরটা এটা বড় হাতের অক্ষরে দিয়ে দেয়, আনসারও দিল, এখানে একটা ভুল করলো, আবার আনসার দেওয়ার সময় অক্সিলারি ভার্বের প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে দেয়, যে কারণে এখানে মার্কস কাটা যায়। আর প্রোনাউন শুধুমাত্র আয়ের ক্ষেত্রে বা বড় হাতের অক্ষর হবে, অন্যান্য প্রোনাউনের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর হবে। এবং এই প্রশ্নবোধক চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি এই নিয়মগুলো না মানা হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চন আনসার করার পরেও কিন্তু অনেক স্টুডেন্টের ট্যাগ কোয়েশ্চনে মার্কস কাটা যেতে পারে। আমরা একটা দেখি উদাহরণ, যেমন ইউ আর এ স্টুডেন্ট, এই যে আমি একটা কমা দিলাম, মনে রাখতে হবে এই ছোটোখাটো বিষয়গুলো ট্যাগ কোয়েশ্চনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আরন্ট ইউ, এই যে এখানে আমি হাবোধক বাক্য, যে কারণে আমি নাবোধকের অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম, যেটা এখানে আর নট লিখলে হবে না, এখানে না বোধকের অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম লিখতে হবে। এবং এই যে না প্রোনাউনটা এখানে আবার দিয়ে দেওয়া হলো, এবং পরে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। এখন ছাত্ররা এখানে কি কি ভুল করে, এই কমাটা দেয় না, এখানে অনেক সময় শুধুমাত্র আনসারটা তুলে দেয়। আনসারটা তুলে দিতে গিয়ে এখানে এই যে আরন্টের এটা বড় হাতের দিয়ে দেয়, কোনো সময় এই আরন্টের ঊর্ধ্ব কমাটা দেয় না, কিংবা আরন্টের আলাদা দিয়ে দেয়, কোনো সময় ইউর পরে ফুল স্টপ দিয়ে দেয়, এই প্রশ্নবোধক চিহ্নটা দেয় না। এইসব কারণে অনেক স্টুডেন্টের কিন্তু ট্যাগ কোয়েশ্চনে একদম নিশ্চিত মার্কসগুলা তাদের কাটা যায়। আমি বলবো স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো যেন তারা খেয়াল করে। আমি বারবার বলতেছি যে বাক্যটা পরীক্ষার হলে দেওয়া থাকবে, এই বাক্যটা পুরোটা তুলতে হবে, তারপরে কমা দিতে হবে। হাবোধক বাক্য হলে নাবোধক অক্সিলারি ভার্ব, এবং এটা শর্ট ফর্ম বসাতে হবে। শর্ট ফর্মগুলো আমাদের শিখতে হবে ট্যাগ কোয়েশ্চন আনসার করার জন্য। আর যে নাউন থাকবে এটার প্রনাউন দিতে হবে, প্রনাউনের পরে অবশ্যই আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই ক্ষেত্রে আমাদের মার্কসটা আমাদের কনফার্ম থাকবে। যেমন হি প্লেইজ ক্রিকেট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে অক্সিলারি ভার্ব আছে ডু বা ডাজ, যেহেতু এখানে ডু ডাজ অক্সিলারি ভার্ব, সেই কারণে এখানে হির কারণে এখানে ডাজন্ট, এই যে সংক্ষিপ্ত রূপ দেওয়া হইলো হির, এখানে এইচটা ছোট হাতের দেওয়া হলো, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু মনে রাখতে হবে। আর এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ রুল যেটা আছে, যে পজিটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চন হবে, নেগেটিভ স্টেটমেন্ট হলে পজিটিভ ট্যাগ কোয়েশ্চন হবে। যেমন বাক্যে হ্যাঁ থাকলে ট্যাগ কোয়েশ্চনে না, আর বাক্যে না থাকলে ট্যাগ কোয়েশ্চনে হবে হ্যাঁ। এই যে নিয়মটা, বাক্যটি পজিটিভ না নেগেটিভ এটা ধরতে হবে। ধরার পরে যদি নেগেটিভ বাক্য হয় তাহলে হাবোধক ট্যাগ কোয়েশ্চন, আর
পজিটিভ বাক্য হলে নাবোধক টেক কোয়েশ্চেন, নেগেটিভ বাক্য হলে হাবোধক টেক কোয়েশ্চেন আমাদের ব্যবহার করতে হবে। এই হলো টেক কোয়েশ্চেনের বেসিক রুল, যেখানে অনেক স্টুডেন্টরা টেক কোয়েশ্চেন পারার পরেও তাদের মার্কস কাটা যায়। এই অংশটা অবশ্যই ছাত্রদেরকে সচেতনভাবে মেনটেন করতে হবে যেন মার্কস এখান থেকে কাটা না যায়। আমাদের স্লাইড টুর আলোচনা শেষ। যারা টু বুঝতে পারবে তারা স্লাইড টুর পরে আমরা স্লাইড থ্রিতে যাব। দেখি আমরা স্লাইড থ্রিতে আমরা আলোচনা করে নিই। স্লাইড টুর পরে আমরা স্লাইড থ্রি আসলাম। স্লাইড থ্রিতে দেখি আমাদের কী কী টেক কোয়েশ্চন আসে। আমরা যদি একটু দেখে নিই তাহলে আমাদের পক্ষে যে নিয়মগুলো আমরা আনসার করতে পারবো। টুর যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এই বিষয়গুলোই কিন্তু এখানে আসছে। মনে রাখতে হবে 1 নম্বর রুল, পুরো বাক্য লিখে তারপরে কমা দিতে হবে, কমা দিয়ে তারপরে ট্যাগ লিখতে হবে, এবং ট্যাগটা যদি নাবোধক হয় অবশ্যই এটার শর্ট ফর্ম লিখতে হবে, তারপরে প্রনাউন দিতে হবে, প্রনাউনের পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা একটা বেসিক বিষয়, এটা সবাইকে মেনটেন করতে হবে। এই যে গুড বয়, এই যে কমা দিলাম, নাবোধকের শর্ট ফর্ম বসালাম অক্সিলারি ভার্বের, তারপরে প্রনাউন বসালাম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এই সহজ বিষয়গুলো মনে রাখতে হবে। ট্যাগের অংশটুকু নিচে আন্ডারলাইন করতে হবে। এই যে ট্যাগের এই অংশটা পরীক্ষার হলে এই জায়গাটা আন্ডারলাইন করে দিয়ে বোঝাতে হবে যে এই জায়গাটা আমার আনসার, পুরো বাক্যটা লেখার পরে। অনেকে কি করে আনসারটা লেখে এবং লিখতে গিয়ে শুধুমাত্র আনসার লেখো, এই যে ইজের আই বড় হাতের দিয়ে দেয় কিংবা আর এর এ বড় হাতের দিয়ে দেয়, যার কারণে এখানে মার্কস কাটা যায়, প্রশ্নবোধক চিহ্ন দেয় না, কমা দেয় না, এইগুলোর কারণে অনেক সময় মার্কস কাটা যায়। এগুলো খেয়াল রাখতে হবে, স্টুডেন্টদেরকে আন্ডারলাইন করতে হবে। তারপরে কি 3 নম্বর হলে ট্যাগের সাবজেক্ট সবসময় প্রনাউন হবে। ট্যাগের যে সাবজেক্টটা এখানে এই যে ইজন রহিম দেওয়া যাবে না। এইভাবে এই যে রহিম আছে এখানে না রহিম বসানো যাবে না, এখানে অবশ্যই রহিমের প্রনাউন বসাতে হবে। যদি ওই যে আমরা জেন্ডার আলোচনা করা হয়েছিল, এরপরে সিঙ্গুলার প্লুরাল আলোচনা করা হয়েছিল, এই জিনিসটা এখানে কাজে লাগবে। যেহেতু রহিম একজন ছেলে তাই এখানে প্রনাউনটা হবে হি। রহিম ইজ টল, ইজন্ট হি। এই যে ইজের জন্য ইজন্ট এবং রহিমের জন্য হি প্রনাউন, এই যে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। ট্যাগে আই হলে সবসময় ক্যাপিটাল আই ব্যবহার করতে হবে প্রনাউনের মধ্যে। যদিও আমরা অন্যান্য প্রনাউনের ক্ষেত্রে এখানে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, স্মল লেটার হবে, কিন্তু আই একমাত্র সাবজেক্ট যেটার বাক্যের মাঝে আসুক, প্রথমে আসুক, শেষে আসুক, এটা বড় হাতের অক্ষরে লিখতে হবে। আই এম রাইট এখানে হওয়ার কথা ছিল অ্যামাউন্ট আই, কিন্তু অ্যামাউন্ট আই হয় না, যে কারণে এটা একটা ব্যতিক্রমী রুল। এম এর পরে যদি এখানে আরো বসাতে হয় নাবোধক ফর্মটা, তখন এখানে আরন বসায় তারপরে আই দিতে হয়। অনেকে এইন্ট বলে, আমাদের দেশে এইন্টার প্রচলন কম, আমরা এখানে আরন্ট আই দিলেই বেশি নিরাপদ, এটা আমাদের দেশের স্টুডেন্টরা বেশি অভ্যস্ত। আই এম রাইট আরন্ট আই, এই যে এখানে আই দিলাম, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এই হলো টেক কোয়েশ্চেনের একদম বেসিক রুল। আবার দেখি, হি ইজ এ স্টুডেন্ট, ইজন্ট হি। হ্যাঁ, ইজন্ট হি, এই যে এখানে বড় হাতের আই দেওয়া দেয় অনেকে আনসারটা, এখানে কিন্তু বড় হাতের আই হবে না, এখানে কি করতে হবে ছোট হাতের আই দিতে হবে। শুধু ট্যাগ লিখলে মার্কস কিন্তু অনেক সময় 0 আসতে পারে, অনেক টিচার হয়তো মায়া করে মার্কস দিতেও পারে, আবার অনেকে যদি নির্দেশনা দেওয়া থাকে বোর্ড থেকে, তখন কিন্তু এই ক্ষেত্রে ট্যাগ আনসার হওয়ার পরেও দেখা যাবে 0 মার্কস আসতে পারে, বা প্রাপ্য যে মার্কসটা এটা অনেক সময় মিস হতে পারে। আমি বলবো যে পুরো বাক্যটা লিখে কমা দিয়ে তারপরে নাবোধক বা হাবোধক অক্সিলারি ভার্ব দিয়ে প্রনাউন দিয়ে তারপর প্রশ্নবোধক চিহ্ন দিবে এবং ট্যাগের নিচে আন্ডারলাইন করে দিলে মার্কসটা একদম কনফার্ম হবে। এই গেল আমাদের স্লাইড 3। স্লাইড 3 যাদের আলোচনা শেষ বা বোঝা হয়ে গেছে, আমরা এখন স্লাইড 4-এ যাব। সাবজেক্ট কি হবে, প্রোনাউন কনভারসেশন টেবিল। সাবজেক্ট যা থাকবে এটা কি হবে, প্রোনাউন হয়ে যাবে। এই জায়গাটাতে অনেকে ভুল করে স্টুডেন্টরা, যে সাবজেক্টটাকে প্রোনাউন করতে তারা পারে না। শুধু রহিম করিম মহিলা তো বিষয় ছিল না, এখানে রহিম করিম ছাড়াও অনেক সাবজেক্ট থাকে যেগুলা পরবর্তীতে প্রোনাউনে রূপান্তরিত করতে হয়। আমি বলবো স্টুডেন্টদেরকে এই যে টেবিলটা, এই টেবিলটার মধ্যে কি কি সাবজেক্ট আসতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। এগুলো যদি আমরা আনসার করি, এছাড়াও কিছু লেট দিয়ে সাবজেক্ট হয়, এগুলো আমরা দিয়ে পরের স্লাইডে আমরা দেখিয়ে দিব। এখানে মনে রাখতে হবে রহিম করিম, দা বয়, দা ম্যান, এগুলো থাকলে প্রোনাউন বসবে হি, এগুলো সিঙ্গুলার বসবে মিল। রিনা, সুমা, দা গার্ল, দা ওমেন যদি থাকে শি, দা বয়েজ, দা উমেন, দা চিলড্রেন থাকলে দে, পিপুল ম্যানকাইন্ড থাকলে দে, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে দে, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে দে, সামবডি, সামওয়ান, এনিওয়ান থাকলে দে, দ্য বেবি, দ্য চাইল্ড থাকলে ইট, এভরিথিং, সামথিং, নাথিং থাকলে ইট, দিস এবং দ্যাট থাকলে ইট, দিস এবং দোজ থাকলে দে, দ্য পায়াস, দ্য রিচ, দ্য পুয়ার থাকলে দে, বাংলাদেশ, মুন, শিপ, ফেরি, এগুলো থাকলে শি অথবা ইট। এই যে নিয়মগুলা, এক বচন হইলে হি, এক বচন স্ত্রী হইলে শি, বস্তু বা শিশু হইলে ইট, বহু বচন হইলে দে। এই যে নিয়মগুলা প্রোনাউনের, এই নিয়মটা আমাদের জানা থাকতে হবে। আরও কিছু নিয়ম আছে এর বাইরে লেট দিয়ে যেগুলো আছে, এগুলো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখবো। এই প্রোনাউন চার্টটা যদি একজন স্টুডেন্টের জানা না থাকে, তার পক্ষে কিন্তু যখন এভরিথিং বা সামবডি, নোবডি এইগুলো দিয়ে বাক্য আসবে, তখন সে প্রোনাউন কি বসাবে এটা ডিসিশন সে নিতে পারবে না, যে কারণে তার পক্ষে টেক কোয়েশ্চেন আনসার করা কঠিন হয়ে যাবে। আমি মনে করব যে এই স্লাইডটার
যে এই প্রোনাউনের যে স্লাইডটা আছে আমাদের, এই 4 নম্বর স্লাইডটা, প্রত্যেক স্টুডেন্ট এই স্লাইডটাকে ভালো করে আয়ত্ত করে নেবে যে কোন সাবজেক্ট থাকলে কোন প্রোনাউন ট্যাগ কোয়েশনে গিয়ে বসবে, এটা তাদের আয়ত্ত হয়ে গেলে এই জিনিসটা কনফার্ম হয়ে যাবে। এবং এই প্রোনাউনের ভিত্তিতেই কিন্তু অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম আসবে। অতএব এই ট্যাগটা প্রোনাউনটা যদি আমরা কনফার্ম থাকতে পারি তাহলে আমাদের পক্ষে অক্সিলারি ভার্বটাকেও পরিবর্তন করে সঠিক ট্যাগ কোয়েশনটা লেখা আমাদের পক্ষে সম্ভব। এই সেমি নেগেটিভ অ্যাডভার্ব যেগুলো আছে এইগুলা অনেকটা দেখতে মনে হয় যে এগুলা পজিটিভ ওয়ার্ডের মতো, কিন্তু আসলে এগুলা নেগেটিভ ওয়ার্ড। যখন বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে, হার্ডলি, সেলডম, রিয়ারলি, স্কার্সলি, পেয়ারলি, নেভার, এগুলা দেখতে কিন্তু নট নাই এগুলার মধ্যে, কিন্তু বাস্তবে এগুলা নেগেটিভ ওয়ার্ড, এগুলোর মধ্যে নট লুকায়িত অবস্থায় আছে। তাই এই ধরনের বাক্যগুলা যখন থাকবে, এই ওয়ার্ডগুলা দিয়ে যখন স্টেটমেন্টটা থাকবে, তখন আমরা এটাকে নেগেটিভ বাক্য ধরে নিতে হবে এবং ট্যাগ কোয়েশনটা হবে পজিটিভ ট্যাগ কোয়েশন। মানে এখানে নট নাই কিন্তু এখানে নট লুকায়িত অবস্থায় আছে বাক্যের মধ্যে, অতএব নাবোধক বাক্য হাবোধক ট্যাগ কোয়েশন হবে। এই ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। হার্ডলি, সেলডম, রিয়ারলি, স্কার্সলি, এগুলো আমাদের আয়ত্তে রাখতে হবে। যেমন একটা উদাহরণ দেখি, হি হার্ডলি কামস হিয়ার। এখানে নিয়ম মতো হওয়ার কথা ছিল ডাজন্ট হি, কিন্তু এই যে হার্ডলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যে কারণে এখানে এটা একটা নেগেটিভ বাক্য, এই কারণে ট্যাগ কোয়েশনটা হচ্ছে এখানে হাবোধক। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এই যে সেলডমটা এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এই কারণে এখানে নাবোধক হয় না ট্যাগ কোয়েশনটা। ট্যাগ কোয়েশনটা হচ্ছে নাবোধক বাক্য, যার কারণে ট্যাগ কোয়েশনটা হচ্ছে হাবোধক। 2 নম্বরে দেখি আমরা ফিউ, লিটেল, এ ফিউ, এ লিটেল, এই যে এগুলাও কিন্তু কি আমাদের নেগেটিভ ওয়ার্ড। জানি আমরা যে ফিউ বা লিটেল এগুলো নাই বললেই চলে। আমরা যখন জানি যে এগুলো তার এ ফিউ আছে, লিটেল আছে কিন্তু খুবই কম, যে কারণে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু শুধু লিটল বা এ লিটল এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর এ ফিউ, এ লিটল এটা একটা পজিটিভ ওয়ার্ড। যেমন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার বন্ধু নাই বললেই চলে। যেহেতু এখানে ফিউটা হচ্ছে নাবোধক একটা ওয়ার্ড, তাই এটা নাবোধক বাক্য, তাই ট্যাগ কোয়েশনটা হচ্ছে হাবোধক। দেয়ার ইজ লিটল ওয়াটার, মানে পানি নাই বললেই চলে, যার কারণে লিটলটা নাবোধক ওয়ার্ড, ট্যাগ কোয়েশনটা আসছে হাবোধক। এ ফিউ, এ লিটল, এইগুলা হচ্ছে এ ফিউ, এ লিটল, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। অল্প সংখ্যক আছে বা অল্প সংখ্যক পজিটিভ বোঝায় বা অল্প সংখ্যক আছে বোঝায়। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। ডোন্ট আই, যেহেতু এটা একটা পজিটিভ ওয়ার্ড। দেয়ার ইজ এ লিটল ওয়াটার, মানে সামান্য একটু পানি আছে, এটা তারপর এটা পজিটিভ। ইজ অন দেয়ার, এই যে দেয়ারের জন্য দেয়ার প্রোনাউন বসছে। ইম্পারেটিভের ক্ষেত্রে যখনই ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, ওপেন দ্য ডোর, তখন হবে উইল ইউ। মানে আমি যদি একজনকে অনুরোধ করলাম ওপেন দ্য ডোর, উইল ইউ, তুমি কি খুলবে, এই যে এই ক্ষেত্রে উইল ইউ বসবে ইম্পারেটিভের ক্ষেত্রে। ডোন্ট মেক এ নয়েজ, গোলমাল করো না বা বিরক্তি করো না, এখানে উইল ইউ, এই যে আমি যাকে নয়েজ, উইল ইউ, মানে আমি একজনকে বললাম যে ডোন্ট মেক এ নয়েজ, বা আমি স্টুডেন্টদেরকে বললাম, তখন আমি আবার কোয়েশ্চন করলাম তোমরা কি নয়েজ করবে, উইল ইউ। এই যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফিউটাও বললাম। এখন আসলো লেটস এবং লেট মি, লেট হিম, লেট দেম। এটা আমাদের পরীক্ষায় লেটস বা লেটাস থাকলে আমি আমাদের দলকে প্রস্তাব দিতেছি। লেটস বা লেটাস মানে আমাদের দলকে আমি সহ প্রস্তাব দিতেছি, যে কারণে এখানে ট্যাগ কোয়েশন হবে শেল উই। কারণ এই লেটসের মধ্যে বা লেটাসের মধ্যে আমিও কিন্তু আছি, তাইলে আমরা কি করব না, বা আমরা কি করব, এই কারণে শেল উই। লেটস গো আউট ফর এ ওয়াক, শেল উই, চলো আমরা বাইরে যাই হাঁটার জন্য, আমরা কি যাব, এই যে শেল উই, আমিও আছি। কিন্তু আমি যেখানে নাই, আরেকজনের কাছে আমি পারমিশন প্রত্যাশা করতেছি। লেট মি, আমাকে দাও, লেট হিম, তাকে দাও, লেট দেম, তাদেরকে দাও। কাকে বলতেছি, আরেকজনকে আমি বলতেছি যে আমাকে তুমি যেতে দাও, তাকে তুমি যেতে দাও, তাদেরকে তুমি যেতে দাও। তখন আমি তাকে প্রশ্ন করব তুমি কি তাকে যেতে দিবে, উইল ইউ। এটা মনে রাখলে এটার মুখস্থ করা লাগবে না। আমি যদি নিজেও এদের মধ্যে অন্তর্ভুক্ত থাকি তাহলে হবে শেল উই। আমি নাই, আমি আরেকজনকে অনুরোধ করলাম, উইল ইউ লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে দাও। কে দিবে, আরেকজন করতে দিবে, তাই আমি তাকে আরেকটা প্রশ্ন করতেছি, ট্যাগ কোয়েশ্চন করতেছি, উইল ইউ, তুমি কি আমাকে করতে দিবে। এই হলো আমাদের আজকের এখানে স্লাইড 7 আছে, এখানে রুলগুলো আমরা একটু দেখে নিই। যে কমন মিস্টেক্স, এইখানে আসা স্টুডেন্টরা প্রায় এই জায়গাগুলোতে এসে একটু কনফিউশনে পড়ে যায়। আমরা আজকের এই স্লাইডটা দেখলে আমার মনে হয় স্টুডেন্টদের যে এই ট্যাগ কোয়েশনের যে কমন ভুলগুলা, এই ভুলগুলা তাদের কেটে যাবে। এখানে মনে রাখতে হবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি, এইগুলো থাকলে প্রোনাউন হবে দে এবং ট্যাগ ভার্ব হবে প্লুরাল। এখন এভরিবডির সাথে এখানে আছে লাইকস, যেহেতু এস আছে আমরা সবাই জানি যে এস থাকলে এখানে ডাজন্ট হবে, কিন্তু যেহেতু এখানে এভরিবডি, এভরিওয়ানের জন্য প্রোনাউন হবে দে, দে কিন্তু বসার কারণে এখানে ডাজন্ট দের সাথে এগ্রিমেন্ট করে না বা তারা ম্যাচ করে না। এই কারণে দে যেহেতু ফিক্সড, আমার এভরিবডি থাকলে এখানে প্রোনাউন দে দিতেই হবে, এই কারণে এখানে ডাজন্ট হবে না, এখানে বসবে প্রোনাউন বসবে দের সাথে মিলায়ে, তারপর আমার এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে ডোন্ট। যেহেতু প্রোনাউন আমার এখানে ফিক্সড, এভরিবডি থাকলে দে দিতে হবে,
সেই কারণে এখানে আমার অক্সিলারি ভার্ব দিতে হবে ডোন্ট, কারণ এখানে ডাজন দিলে দের সাথে ম্যাচ হয় না, যেহেতু দে এখানে থাকতেই হবে, তাই এখানে ডাজন বাদ এখানে ডোন্ট বসবে। নোবডি ফোনড, কেউই ফোন করেছিল না, ডিড দে। এই যে এখানে নাবোধক, নোবডিটা নাবোধক, তাই এখানে ডিডন্ট হবে না। আর ফন্ডের কারণে এখানে কি বসবে, ডিড বসবে। আর দে তো আমরা জানি যে নোবডির জন্য দে বসবে, এটা একটা রুল আমরা দেখলাম। কালেকটিভ নাউন বা গ্রুপ মিনিং যখন থাকে তখন কি হবে দেখি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর দে, যেহেতু নাবোধক বাক্য এখানে কি রিচের জন্য কি বসছে, এখানে কালেকটিভ নাউনের জন্য দে বসবে। আমরা জানি কালেকটিভ নাউন মানে একটা গ্রুপ মানে বোঝায়, যে কারণে এখানে আর দে বোঝাবে। আর এখানে দ্য রিচ, দ্য পোর, দ্য পায়াস, এগুলোর জন্য প্রোনাউন বসবে কি দে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এখানে আছে স্পেশাল প্রভার্ব, অল দ্যাট গ্লিটার্স ইজ অন গোল্ড, যেহেতু ইজ আছে, ইজ নট আছে, ইজ বসবে। আর অল দ্যাট গ্লিটার্স এটার জন্য যেহেতু এটা বস্তুবাচক, এটা হবে ইট, মনে রাখতে হবে এখানে। আর রং এভরিবডি ইজ প্রেজেন্ট ইজ অন দে, যেহেতু দে একটা প্লুরাল নাম্বার, অতএব প্লুরালের সঙ্গে ইজ অন হবে না, আর অন হবে। আবার লেট হিম টেল দ্য স্টোরি, সে লুই, কিন্তু ওই দেখো তাকে গল্পটা বলতে দাও, আমি তো এখানে নাই, যার কারণে আমি আরেকজনকে অনুরোধ করতেছি, উইল ইউ, তুমি কি তাকে দিবে। আবার হ্যাড বেটার থাকলে কি হবে, হ্যাড অন, ইউ হ্যাড বেটার গো, হ্যাড অন্ট ইউ, তাহলে কি হবে, উড রেদার উডন্ট, আই উড রেদার ডাই দেন ব্যাক, উডন্ট আই। এই হলো আমাদের স্লাইড 7। আমরা 7 নম্বর স্লাইডটা যারা বুঝতে পারছি, আমাদের লাস্ট স্লাইডে আমরা এখন চলে যাব। লাস্ট স্লাইড বুঝলে আমাদের টেক কোয়েশন শেষ আমাদের। আর এখন আমরা দেখে নিই কিছু নিয়ম আছে, সবগুলো নিয়ম থেকে আমরা এখানে প্রশ্ন নিয়ে আসছি। যেমন এগুলো বোর্ডে প্রায়ই আসে, এই প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি এখানে উদাহরণ হিসাবে, যাতে আমাদের স্টুডেন্টরা বোর্ড প্রশ্নগুলোর দেখা পেয়ে যায় বা বোর্ড প্রশ্নগুলো তাদের আয়ত্তে চলে আসে। আই এম এ স্টুডেন্ট, আর অনটাই আলোচনা করে ফেলছি। লেটস হ্যাভ এ পিকনিক, আমিও আসি, শ্যালুই। নোবডি বিলিভস এ লায়ার, নোবডির জন্য বসবে দে, যে কারণে এখানে কি বসবে না, ডাজন বসবে না, যেহেতু বিলিভসের সঙ্গে এস আছে, ডাজন বসার কথা। আর নোবডির কারণে নট বাদ, তাইলে ডু দে। সি হার্ডলি, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে, টেক কোয়েশন আসবে পজিটিভ, ডাজ সি। প্লিজ লেন্ড মি সাম মানি, উইল ইউ, যেহেতু এখানে বার্ব দিয়ে বাক্য শুরু, আমরা জানি যে বার্ব দিয়ে বাক্য শুরু হলে উইল ইউ বসবে। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আর অন দেয়ার, এই যে আর এর জন্য আর অন, দেয়ারের জন্য দেয়ার। এভরিবডি থাকলে কি হবে, দে বসবে। ওয়ান্স এর কারণে ডাজন পাওয়ার কথা, কিন্তু দে ডাজন্টের সাথে অ্যাডজাস্ট হবে না, তাই এখানে অক্সিলারি ভার্বটা বসবে ডোন্ট। দ্য বেবি ইজ স্মাইলিং, ইজন্ট ইট, এই বেবির জন্য প্রোনাউন হবে ইট। দ্য পায়াস আর অলওয়েজ ব্লেসড, আর অন দে, যেহেতু এইটা কালেকটিভ, যে কারণে পায়াসের জন্য একটা কালেকটিভ নাউনের জন্য দে বসবে, আর অক্সিলারি ভার্ব বসবে আর অন। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য পার্টি, ডিডন্ট উই, এই যে অল অফ আসের জন্য বসবে উই, আর অ্যাটেন্ডেড এটা পাস্ট টেন্স, এই কারণে এটা হাবুদু বাক্য, এখানে বসছে ডিডন্ট। শেষ আমাদের ট্রেক কোয়েশ্চেন, আমি আবারও বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে, পুরো বাক্য তুলতে হবে, কমা দিতে হবে, পুরো বাক্য তুলে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ট্যাগের নিচে আন্ডারলাইন করতে হবে। বডি ওয়ান এগুলা যদি থাকে, দে, থিংস, ইট, এগুলা বসাতে হবে। প্রোনাউনটা ফিউ, লিটেল এগুলো থাকলে এগুলা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড যদি থাকে নেগেটিভ বাক্যের জন্য পজিটিভ ট্যাগ হবে। এই হচ্ছে ট্যাগের মোট আলোচনা। আমি মনে করি যদি স্টুডেন্টরা এই প্রত্যেকটা স্লাইডের আলোচনা মনোযোগ দিয়ে শুনে ট্যাগ কোয়েশ্চন থেকে তাদের যে কোনো প্রশ্ন আসুক, তাদের পক্ষে এটা আনসার করা সহজ, এবং তারা খুব সুন্দরভাবে আনসার করতে পারবে এবং তাদের মার্কসও তারা কনফার্ম করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আজকের ট্যাগ কোয়েশ্চন ক্লাস এখানেই শেষ হলো, পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে।